বাবা, আরে এই তো তোমরা, বলো। আচার্যদেবের কাছ থেকে কোনো সংবাদ পেয়েছো? না মা, তুমি কোন সংবাদের কথা জিজ্ঞেস করছো? আমি আশ্রমে কবে থেকে যেতে পারবো সেই ব্যাপারে। না, আচার্যদেব সেভাবে কিছু জানাননি আমাদের, কিন্তু উনি বলেছেন যত শীঘ্র সম্ভব আমাদের কাছে সে খবর পৌঁছে দেবেন। কবে থেকে যে আশ্রমে যেতে পারবো সেটাই খালি ভাবছি। মহারাজ, খনা যে শিক্ষার অধিকার অর্জন করতে পেরেছে সেটা শুনে আচার্যদেব নিশ্চয়ই খুব প্রসন্ন হয়েছেন। এ কি বলছো তুমি ঐশিকা? আরে বাবা, আচার্যদেব হলেন খনার ধর্মপিতা। খনার বিষয়ে কোনো শুভ সংবাদ থাকলে উনি খুশি হবেন না? আর তাছাড়া প্রাসাদের সকল নারীরা যদি ওইভাবে আমাকে সভাতে সমর্থন না করতো তাহলে যে আমি জয়লাভই করতে পারতাম না। কিন্তু একটা কথা মানতেই হবে ঐশিকা, আমি কিন্তু তোমার মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করেছি। সেই দিন তুমি সভায় যেভাবে নিজের বক্তব্য রাখলে, আমি তো একেবারে হতবাক। কেন মহারাজ, আমি কি সভায় কোনো অবমাননা করেছি? না মা, তা কেন? তুমি তো কোনো মিথ্যার আশ্রয় নাওনি। তোমার মনের কথাগুলো তুমি দৃঢ়ভাবে বলেছো। এতে তো কোনো অবমাননার প্রশ্নই নেই। তবে ঐশিকা, খনা কিন্তু ঠিকই বলেছে। আমি কিন্তু তোমাকে এই রূপে কোনোদিনই দেখিনি। এইভাবে দৃঢ়ভাবে নিজের বক্তব্য পেশ করা, আমি কিন্তু সত্যি অবাক হয়েছি। এটা করতে পেরেছি শুধুমাত্র খনারই জন্যে। খনাই আমার মধ্যে এই সাহস জুগিয়েছে। একবার ভাবুন মহারাজ, আমি তো সিংহল ভাগ্যলক্ষ্মীর মা, তাই আমাকে তো দৃঢ়চেতা হতেই হবে, তাই না? খনা, সভায় আমাকে নিরপেক্ষ থাকতে হয়েছিল, তাই তাই তোমার হয়ে আমি কিচ্ছু বলতে পারিনি। তাতে তুমি আমার উপর ক্ষুব্ধ হওনি তো? না বাবা, আমি জানি রাজা হিসেবে তোমাকে তোমার কর্তব্য পালন করতেই হতো। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু চাইনি যে দয়া করে আমাকে এই অধিকার দিক। আমি চেয়েছিলাম এই অধিকার অর্জন করতে। বাহ, বাহ, খুব ভালো, খুব ভালো খনা। তোমার এই মানসিকতার জন্যই একদিন তুমি অনেক 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 বড় হবে। আমি তোমাকে আশীর্বাদ করছি। আজ আচার্যদেবের আশ্রমে গিয়ে তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। বাবা, আমি তোমার মতো হতে চাই। তোমার মতো দৃঢ় প্রতিজ্ঞ, যুক্তিনিষ্ঠ মানুষ হয়ে আমি সকলের সামনে নিজেকে মেলে ধরতে চাই। কিন্তু খনা, মহারাজ তো দেশ শাসন করেন, তুমি তো নারী। নারী হয়ে তো তুমি দেশ শাসনের অধিকার কখনোই পাবে না খনা। নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে না, শাসনও করতে পারবে না। তাহলে কি নারী হয়ে জন্মানোই একটা অভিশাপ? আমি আমার প্রথম যুদ্ধ জয়লাভ করেছি, এর পরের যুদ্ধগুলিও জয়লাভ করতে চাই। তার জন্যই এই অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করতেই হবে। তাহলে সমস্ত গোপন সংবাদ সংগ্রহ করতে পেরেছো তো? হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই, পেয়েছি। দাবানলের আসল কারণ হিসেবে আমি বেশ কিছু চিত্তাকর্ষক সংবাদও পেয়েছি। হ্যাঁ, বলো কি সংবাদ? অনুসন্ধান করে জানতে পেরেছি দাবানলটা প্রাকৃতিক কোনো নিয়মে লাগেনি। কোনো বিশেষ ব্যক্তি ওই দাবানলটা লাগিয়ে দিয়েছেন। আমারও সেরকম মনে হয়েছিল। তারপর? সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এই যে রাজপ্রাসাদের সম্ভবত কেউ একজন ওই অঞ্চলে গিয়েছিলেন। তিনি দাবানলের আসল কারণ সম্পর্কে হয়তো সবটা জানবেন। তুমি এই ব্যাপারে নিশ্চিত তো? হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই,
আমি একেবারে নিশ্চিত। ঠিক আছে, আর কোনো সংবাদ? আর একটা কথা, দাওয়ানল সব থেকে মারাত্মক আকার ধারণ করেছিল রাজসভার আগের দিন। ঠিক আছে, তুমি তুমি এখন যাও। কি ভাবছো? ভাবছি এবার হোলিতে তোমার উপর ফুল আর চন্দন পড়ল, তাহলে প্রথা অনুসারে তোমার এবার বিবাহ হওয়া উচিত। আমার বিবাহ? হ্যাঁ মহানামা, তবে আমি তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চাই না। যদি তুমি মনে করো। তবে পাত্রী সন্ধান করার সময় একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে আমি সিংহলের রাজকুমার। এছাড়া আর কোনো বিশেষ চাহিদা আছে তোমার? চাহিদা? আমার বিশেষ কোনো চাহিদা আর কি থাকতে পারে? তুমি আমার পাত্রী সন্ধান করতেই পারো এবং সেই বিষয়ে তোমার মতামতই আমি চূড়ান্ত বলে মেনে নেব। তাই যদি হয় মহানামা, তাহলে এই মুহূর্তেই আমি একটা নাম তোমায় বলতে পারি, যে কিনা তোমারও পূর্ব পরিচিত। আমার পূর্ব পরিচিত? কার কথা বলছো? সমৃদ্ধির সম্পর্কে তোমার কি মতামত? সমৃদ্ধি? হঠাৎ তার নামটা তোমার মনে এলো? আগে বলো তোমার কি মতামত। এখানে তো আমার মতামতের কোনো প্রশ্নই নেই। তুমি যদি ভালো মনে করো তাহলে আমার আপত্তি নেই, কিন্তু তুমি রাজিমা আত্মিয়াকে নিজের ভ্রাতৃবধূ হিসেবে চিহ্নিত করতে চাইছো, আশ্চর্যের। তার কারণ আচার্যদেব তিনি সমৃদ্ধিকে যথেষ্ট সুলক্ষণা বলে চিহ্নিত করেছেন, আর রাজিমার উপর এর থেকে বড় প্রতিশোধের সুযোগ বোধহয় আমি আর পাবো না। বেশ, কিন্তু একটা প্রশ্ন যে থেকে যাচ্ছে, রাজকুমারী সমৃদ্ধি কি আমাকে বিবাহ করতে প্রস্তুত? দেখাই যাক। প্রস্তুত না হওয়ার তো বিশেষ কোনো কারণ দেখছি না, তবে একবার খোঁজ নিয়ে দেখতে হবে। চলি। আমিও তোমার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সমৃদ্ধি, অধীর আগ্রহে। তবে উত্তর যাই হোক না কেন, ক্রমশ যে সমস্ত পরিস্থিতি উপভোগ্য হয়ে উঠছে তাতে সন্দেহ নেই। কি ব্যাপার বলো তো জম, তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? তেমন কিছু না। নিশ্চয়ই তেমন কিছু, না হলে তুমি এভাবে। প্রধানমন্ত্রী মশাই, আপনি কি রাজকুমারের সাথে কথা বলেছিলেন? ভাই কাকার সঙ্গে হঠাৎ কি ব্যাপারে কথা জম? এই সিংহলের ব্যাপারেই রাজকুমারের সঙ্গে আমার কিছু
আলোচনা করার ছিল। তুমি কি কিছু লুকাতে চাইছো? কি আশ্চর্য, লুকোতে যাব কেন? না জয়ম, আমার তো কেবলই মনে হচ্ছে তুমি এই হচ্ছে তোমাদের নারীদের সবসময় একটা দোষ, সব ব্যাপারে এতই কৌতূহল দেখাও যে এ আপনি কি কথা বলছেন প্রধানমন্ত্রী মশাই? আপনার কাছ থেকে কিন্তু এ জাতীয় কথা আশা করা যায় না। হ্যাঁ জয়ম, তুমি এভাবে কেন কথা বলছো? আমি আমি দুঃখিত, আমি তোমাদেরকে অপমান করতে চাইনি। সে কথা আমি জানি, তবে আপনার মনের মধ্যে একটা বিশেষ অশান্তি কাজ করছে বলে মনে হয়। থাক 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 না সেসব কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি যে নারীদেরও শাসন কার্য চালানোর যথেষ্ট যথেষ্ট যোগ্যতা আছে। জয়ম, তুমি কিন্তু কথা লুকানোর চেষ্টা করছো। তোমাদের দুজনকে আমি একটা কথা বলছি, কথাটা শোনার পর কিন্তু তোমরা শান্ত থাকবে, না হলে বিপদ বাড়বে। কি বিপদ? কি কথা বলতে চান আপনি? আমি গুপ্তচরের কাছ থেকে কিছু সংবাদ সংগ্রহ করেছি। গুপ্তচর? হ্যাঁ, গুপ্তচর। আমি গুপ্তচরের কাছ থেকে জানতে পেরেছি যে দাবানলের আগুন উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগানো হয়েছিল এবং তার পিছনে আমাদের এই প্রাসাদেরই কেউ আছে। এত গুরুত্বপূর্ণ সংবাদ? এবার তাহলে আপনি রাজকুমারের দিকে সরাসরি আঙুল তুলতে পারেন। না না, সেটা ঠিক হবে না। আমি ভাই কাকাকে ভালোভাবে চিনি, তাকে সরাসরি আঘাত করলে সেও আঘাত বাড়াবে। তবে একমাত্র উপায় হলো তাকে বুদ্ধিযুদ্ধে পরাস্ত করা। এবং আমার দায়িত্ব যদি রাজকুমারকে চাপিয়ে দেওয়া যায়, তাহলে সেও নিশ্চয়ই দমবন্ধ পরিস্থিতিতে যেতে বাধ্য হবে। শুধু একটা কথা মনে রাখবেন, রাজকুমারও কিন্তু অত্যন্ত ধূর্ত, তাই যা করবেন অত্যন্ত সাবধানে। খনার এতদিনের বাসনা পূর্ণ হতে চলেছে বৌরানী। রাজসভায় সেই বাসনার প্রথম পদক্ষেপ পূর্ণ হয়েছে, আর এবারও দ্বিতীয় পদক্ষেপও পূর্ণ হবে। আচার্যদেব নিজে যখন দুধ পাঠিয়েছেন, তখন আমার মনে হয় খনার শিক্ষা অভিযান সম্পর্কিত উনি কোনো সংবাদই পাঠিয়েছেন। বৌরানী, এবার তোমার বাসনাও পূর্ণ হবে। আচার্যদেব স্বয়ং খনাকে শিক্ষা দেবেন। ভাবো তো এটা কত বড় সৌভাগ্যের। মা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ খনা, তোমার জন্য একটা শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? হ্যাঁ, শুভ সংবাদ। আচার্যদেব একজন দূত পাঠিয়েছেন। আমার মনে হয় উনি তোমার শিক্ষা অভিযান সম্পর্কিত কোনো সংবাদই এনেছেন। আমি আমি সত্যি আশ্রমে যাওয়ার জন্য খুবই উদগ্রীব। খনা, তোমাকে যদি নিজের চোখে আশ্রমে শিক্ষা নেওয়া দেখতে পারতাম, তাহলে আমি তাও ভেবে রেখেছি, তোমরা যেভাবে আমার শিক্ষা গ্রহণ নিয়ে সভাতে বক্তব্য তুললে তা আমি কোনোদিনও ভুলবো না। তাই আমি চাই সেই নারীরাই আমার সঙ্গে আশ্রমে সেই প্রথম দিনটা চলুক, আর আমার কাছে সেই যাত্রাটা স্মরণীয় হয়ে থাকবে। খনা, তুমি নিজে থেকে সকলকে আশ্রমে নিয়ে যেতে চাও? হ্যাঁ মা, ছোট থেকেই আমি দেখে এসেছি প্রাসাদের নারীরা কখনো নিজেদের জন্য কিচ্ছু চায়নি, অথচ আমার জন্য তারা যা করলেন আমি তো এতটুকু কিছু করতেই পারি। তা কেন খনা, তুমি তো সবার জন্য করো। তুমি যেভাবে আমার কন্যাকে বাঁচিয়ে এনেছো, তাকে তো নতুন জীবন দান করেছো, আর তোমার জন্য তো আমরা এতটুকু করবো না? এ কথা কেন বলছো যশোধরা? খনা যা করেছে তা তো পারিবারিক সদস্য হিসেবে ওর কর্তব্য ছিল। এতে তো ধন্যবাদ জানানোর কিছু নেই ওকে। বৌরানী, সে সময় খনা যে সাহস দেখিয়েছে, আমি নিজে হলেও তা পারতাম না।
আর খনা সেই সাহস দেখে আমাদের মনেও তো সাহস এসেছিল, তাই তো আমরা রাজসভায় যেতে পারলাম বলো। সভায় যে আমরা জয়লাভ করতে পেরেছি তার একমাত্র কারণ আমরা সকলে একাত্ম ছিলাম যশোধরা। আর একাত্ম থাকলে কেউ কখনো আমাদের পরাস্ত করতে পারবে না। এ কি খনা, তুমি এত চুপচাপ কেন? না, আসলে এত বছর ধরে অপেক্ষা করেছি আশ্রমে যাওয়ার জন্য, আর আজ সেই সময় এসেছে, তাই একটু। মা, সে কি কথা খনা? তোমার কি ভয় করছে নাকি? না, ঠিক ভয় নয়, আসলে থাক বৌরানী, খনা তুমি বরঞ্চ দাদার কাছে যাও, দেখো দূত তোমার জন্য কি সংবাদ এনেছে। যাও। আসি মা। যাও। এ কি তুমি? খনার কাছে শুনলাম তুমি নাকি খনাকে সভাতে প্রভূত সাহায্য করেছো। ধন্যবাদ রাজকুমার। জয়দ্রথ, খনা আমার রক্তের সম্পর্কে আত্মীয়া। তাকে সাহায্য করার জন্য আমি তোমার থেকে কোনো রকম ধন্যবাদ নিতে প্রস্তুত নই। ধন্যবাদটা সেজন্য নয় রাজকুমার, খনা ছোট থেকে তোমাকে সামনে রেখে বড় হয়েছে, ওর কাছে ওর ভাই কাকা যে কতটা মহান জয়দ্রথ, তোমার এই সমস্ত রাজনৈতিক খেলা বন্ধ কর। তুমি যে কতটা ধূর্ত সেটা আমার অজানা নয়। তোমাকে যে খনাই আমার কাছে পাঠিয়েছে সেটাও আমি জানি। তুমি ভুল করছো রাজকুমার, খনার জীবনের প্রকৃত নায়ক কিন্তু তুমি। আগ্নেয়গিরির সময় তোমার সাহস খনার মধ্যে সঞ্চারিত হয়েছিল বলেই তো ও সেখানে যেতে পেরেছিল। জয়দ্রথ, দয়া করে আর ভনিতা না করে সরাসরি যা বলার বলো। আসলে আসলে তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ, তোমার জন্যই তো রাজ্য শাসন এত সহজ হয়ে উঠেছে। অর্থাৎ আমার মনে হয় নিরাপত্তা ব্যবস্থা এখন তোমার হাতে থাকাই ভালো। তুমি সিংহলের স্বার্থে যতটা পারদর্শিতা দেখাতে পারবে তা তো অন্য কারোর পক্ষে সম্ভব নয়। না না, হঠাৎ করে এই জাতীয় প্রস্তাবের কোনো অর্থই হয় না। দয়া করে আপত্তি করো না রাজকুমার, সেরকম হলে আমি আমি নিজে মন্ত্রিমণ্ডলের সঙ্গে কথা বলবো। কিন্তু হঠাৎ তোমার মধ্যে এই প্রস্তাব এলো কোত্থেকে? দেখো, খনা আশ্রমে যাবে শিক্ষা গ্রহণ করতে, খনা সিংহলের শ্রেষ্ঠ রত্ন, তাই আমার মনে হয় এই সময় প্রতিরক্ষা ব্যবস্থা আরো 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 জোরদার করা উচিত। মন্ত্রিমণ্ডলের সামনে এই প্রস্তাব উপস্থাপন করে কি লাভ জয়দ্রথ? কারণ এর সম্পূর্ণ দায়িত্বভার স্বয়ং প্রধানমন্ত্রীর। আমার তো মনে হয় কোনো তৃতীয় ব্যক্তির বুদ্ধিতে তুমি এই সমস্ত কথাবার্তা বলছো। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তৃতীয় ব্যক্তির কথাও কি গ্রহণযোগ্য নয় রাজকুমার? চলি। যা বললাম একবার ভেবে দেখো। সমৃদ্ধি, তোমার বুদ্ধির তুলনা নেই। তুমি যা যা ভাবো সবই বেশ উপভোগ্য বলতে হবে। তবে আমিও ধীরে চলবো, দেখা যাক কি হয়।